আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বার্তা আমার মারফত পৌঁছানোর দায়িত্ব ছিল। বার্তাটি আমি একটা পোস্টের মধ্যে দিয়ে দিয়েছি। তা সত্ত্বেও আমি ভিডিওতে আমি বলে দিচ্ছি, কারণ যার মারফত তিনি বার্তাটা দিয়েছেন আমাকে, এই ভিডিওটা তার সাক্ষী যে তিনি সেই বার্তাটা আমাকে পৌঁছে দিয়েছেন। তিনি জানিয়েছেন 71 সালে ভারতবর্ষ বাংলাদেশের জন্য যা করেছিল, বাংলাদেশ সৃষ্টির জন্য যা করেছিল, তার ঋণ আমরা এখনো শোধ করতে পারিনি। আর এখন যা করছে তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, এই ধরনের একটা কিছু বলেছেন। আমি লিখে দিয়েছি। তো এই কৃতজ্ঞতা জানিয়ে আমি আর তাদেরকে ছোট করব না। আপনারা সবাই শান্ত থাকুন। আমি শিগগিরই দেশে ফিরছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ম্যাডাম প্রাইম মিনিস্টার, আমি আপনার দীর্ঘায়ু কামনা করছি এবং ঈশ্বরের কাছে কামনা করি আপনি দীর্ঘজীবী হন। এবং প্রথম থেকে আমি যা বলে আসছি, আপনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন। আমার যেন সেই কথা যেন আমি রাখতে পারি এবং ভারতবর্ষ রাখতে পারে, সেই কামনা করি। এখন যেটা অনুচ্চারিত শব্দ, যেটা কথাটা শেখ হাসিনা যখন পাঠিয়েছেন বার্তাটি, তার মধ্যে একটি প্রসঙ্গ উনি এড়িয়ে গেছেন সন্তর্পণে, যেটি আমার কানে এসছে। সেটা হলো, দিন তিনেক আগে তুলসী গ্যাবার্ড ওনাকে ফোন করেছিলেন, তার সঙ্গে বিস্তারিত কথাবার্তা হয় বাংলাদেশের বর্তমান অবস্থা, তারপর বাংলাদেশের যারা জঙ্গি কাজকর্ম করছে তারা কারা, জেলে যাদেরকে পুরে রেখে দিয়েছিলেন তারা কি ধরনের লোক, তারা বেরিয়ে এখন কি অশান্তির পরিকল্পনা করছে, সমস্ত কিছু তার সঙ্গে কথাবার্তা হয়। এই কতক্ষণ কথাবার্তা হয়েছে এই সমস্ত আমি কিন্তু কিছু জানি না। আমি কিন্তু কোনোদিনও দাবি করিনি আমার সঙ্গে শেখ হাসিনার সপ্তাহে 2 দিন দেখা হয়, কথা হয়, তিনি আমার দেশেই আছেন, আমি তাকে পরিচিত, আমার সঙ্গে পরিচয় আছে, আমি কিন্তু কখনো দাবি করিনি। কারণ আমার সঙ্গে তার কখনো কথাও হয়নি, টেলিফোনেও কথা হয়নি। তিনি যাদের সঙ্গে কথা বলেন তাদের মারফত আমার কাছে কিছু খবর এসে পৌঁছে, যেমন এই বার্তাটি এসে পৌঁছেছে। তাহলে ম্যাডাম প্রাইম মিনিস্টার, আপনার বার্তাটি আমি পৌঁছে দিলাম বাংলাদেশের মানুষের কাছে। বাংলাদেশের মানুষ আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন, উনি খুব শিগগির ফিরবেন। এবার আসি আপনাদের দেশের পরিস্থিতি এবং হ্যাপি দিওয়ালি প্রসঙ্গে। আপনাদের খুব পছন্দ হয়েছে হ্যাপি দিওয়ালি, তা হ্যাপি দিওয়ালি প্রসঙ্গে কিছু বলবো। তার আগে আপনাদের দেশের পরিস্থিতি বলি একটুখানি। আপনারা যারা বলতেন স্যার আমাদের 1000 বছর হায়াত পান, তারা এখন আর বলেন না স্যার আমাদের 1000 বছর হায়াত পান। এই যে পাকিস্তানি 8 জন এসছিলেন, তাদেরকে 5 তারিখ ফিরে যাওয়ার কথা ছিল। তারা তল্পি তল্পা গুটিয়ে আজকে রাত্রি 9:30টার সময় তারা ফিরতি প্লেন ধরে পাকিস্তানে যাচ্ছেন। তার আগে এখন ওই মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা হবে কি দেখা হবে না সে তো আমি বলতে পারবো না। আমি এখন এই দুপুরবেলা খবরটা করছি, কারণ আজকাল আপলোড হতে এত সময় লাগে যে আমি সময় মতো আপলোড করতে পারি না। তো যাই হোক, এখন এছাড়া যে খবরটা আছে, অর্থাৎ পাকিস্তান এখন নিজের পশ্চাৎ দেশ বাঁচাবে তো, কারণ তো ঢাকঢোল তো ওদিকেও বাজছে। এদিকে যেমন বিসর্জনের বাজনা বাজছে, ঢাকি সহ সব বিসর্জন হয়ে যাবে, কিন্তু বিসর্জনের বাজনা বাজছে, তখন ওদিকেও তো বিসর্জনের বাজনা বাজছে। তা ওদিকে এখন যারা আছে, এখন লোক শর্ট পড়ে গেছে। আমি বলেছিলাম না সব ফেরত পাওয়া যাবে হুড়মুড়িয়ে। তা 5 তারিখের বদলে তারা আজকেই ফিরতি ফ্লাইট ধরে ফিরে যাচ্ছেন। আর ইতিমধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে, আপনাদের দেশের সেনাবাহিনীর সমস্ত রকমের ছুটি আজকে সকাল 8টা থেকে সব বাতিল করে দেওয়া হয়েছে এবং যারা ছুটিতে আছেন তাদেরকে অবিলম্বে বাহিনীতে যোগদান করার জন্য নোটিশ জারি করা হয়ে গেছে। অর্থাৎ খবর খুব সিরিয়াস। তার মানে বাংলাদেশে ডিজিএফআই যে খবর রাখে না তা তো নয়, বাংলাদেশের ডিজিএফআই সব খবরই রাখে, তারা বলে না।
এখন আপনাদের দেশে এখন নতুন একটা নাটক আবার শুরু হয়েছে। কালকে তো একটা একপ্রস্থ নাটক হলো যে ইউনূস নাকি সেনাপ্রধানদের ডেকেছিলেন, তিনি নাকি ভোটের আলোচনা করবেন। ভোট ডিক্লেয়ার হয়নি, তাই ভোটের আলোচনা করবেন। এই ঢপবাজিটা আপনাদের দেশের মিডিয়া এই সমস্ত করে বেড়ায়, রটিয়ে বেড়ায়, আর আপনারাও শোনেন আর আমাকে গুজববাজ বলেন। একটা গুজবের পেছনে দৌড়ে দৌড়ে দেশটা ধ্বংস করে দিলেন, আর আমায় বলছেন গুজববাজ। যা হোক, এখন ডক্টর ইউনূসের নাকি খুব অবস্থা খারাপ, তার পেট খারাপ, তার জ্বর, সব একসঙ্গে। সিন চেঞ্জ হতে পারে, আমি বলেছি সিন চেঞ্জ হতে পারে। আবার ভয়েও কিন্তু কাঁপুনি আসে, অনেক ভয়ে। কারণ এখন তো পালাবার রাস্তাও নেই। বাংলাদেশ, ভারতবর্ষের আকাশ বন্ধ বাংলাদেশের দিক দিয়ে, পাকিস্তানের আকাশ তো আগেই বন্ধ হয়ে গেছে। পাকিস্তান যদি পালাতে চান, তাহলে পাকিস্তানেই বা যাবেন কি করে? পাকিস্তান যাওয়ার তো মুশকিল আছে না। এই যে পাকিস্তানি সেনাবাহিনীর এই যে 6-8 জন যাবে, তাদেরকে কিন্তু তুরস্ক ঘুরে যেতে হবে। তাহলে আপনাকেও সেই ব্যবস্থা করতে হবে। আপনি আবার তুরস্কের সঙ্গে তো আবার ড্রোন ফোন কি সমস্ত করবেন বলে আপনার দেশের খবরে তো প্রচুর প্রচার হচ্ছে। আরে এখন তো বললাম বিসর্জনের বাজনা বেজে গেছে। যে কোনো সময় ঢাকি সহ বিসর্জন হয়ে যাবে। ঢাকি হচ্ছে আপনি। ঢাকি সহ বিসর্জন হয়ে যাবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন, যে আমি যতক্ষণ না পর্যন্ত ওই আপনার কপালে, মানে মোহাম্মদ ইউনূসের কপালে যতক্ষণ না পর্যন্ত হাতে হাত করা পড়াতে পারছি আর কোমরে দড়ি পড়াতে পারছি, ততদিন পর্যন্ত আমার শান্তি নেই। আল্লাহ যেন আমায় ততদিন বাঁচিয়ে রাখেন। আর রাখবেন, আপনাকে সেই সুযোগ ওপরওয়ালা নিশ্চয়ই দেবেন। আর সেই সুযোগ সমাগত, যে কোনো দিন সেই সুযোগ হয়ে যেতে পারে। এখন পালানোর রাস্তা কিন্তু সব বন্ধ। হ্যাঁ, যারা মার্কিন নাগরিক পাসপোর্ট হোল্ডার আছেন, তাদের তো অসুবিধা নেই, তারা বেরিয়ে চলে যাবেন। কারণ তাদের আটকানো যাবে না, তারা বেরিয়ে যাবেন, তারা ইন্ডিয়া হয়েই যাবেন, কিছু এ করার নেই। তো এই গেল দ্বিতীয়। এইবার হচ্ছে হ্যাপি দিওয়ালি। এই যে আমাদের ত্রিশূল যে হচ্ছে না দুদিকে, ওপারেও ত্রিশূল, এপারেও ত্রিশূল। ত্রিশূল জিনিসটা কি? ত্রিশূল দেখেছেন কখনো? তার 3টে মাথা থাকে, একটা লম্বা, একটা বর্ষার মতো, আর দুদিকে 2টো ফলা থাকে। ত্রিশূল নাম দেওয়া হয়েছে এই কারণে যে এই দিকের দেশটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, আর এদিকের দেশটা হচ্ছে পূর্ব পাকিস্তান, আর মধ্যিখানটা হচ্ছে অস্ত্র। সেটা গুলিও হতে পারে, সেটা ব্রহ্মসও হতে পারে, সেটা পিনাকাও হতে পারে, সেটা আকাশও হতে পারে, সেটা অনেক কিছু হতে পারে। অনেক রকমের মিসাইল আছে। তা মিসাইল গুলো অনেক আগেই বলেছিলাম যে অনেক দূরে নিয়ে যাওয়া হয়েছে ঠিক জায়গা লক্ষ্যবস্তুতে মারার জন্য। এবং ড্রোন ফোন গুলো সমস্ত ঠিকঠাক করা হয়ে গেছে। মানে কোথায় কি, আপনার ম্যাপিং তো আগেই করা আছে, কোথায় কি মারবে না মারবে সমস্ত ঠিকঠাক হয়ে গিয়েছে। এখন শুধু ওড়ার পালা। আজকে সম্ভবত 2 তারিখ, কালকে থেকে এয়ার স্পেস বন্ধ, কালকে থেকে। এবং কালকে থেকে মহড়া শুরু হবে। পাকিস্তানের দিকে মহড়া কিন্তু শুরু হয়ে, সার্কিকে মহড়া শুরু হয়ে গেছে। যখন তখন হ্যাপি দিওয়ালি ওদিকে হয়ে যাবে দামাদ্দাম মস্ত কালান, ওদিকে হয় দামাদ্দাম মস্ত কালান্দার, আর এদিকে হবে হ্যাপি দিওয়ালি। এই হ্যাপি দিওয়ালির সময় কিন্তু এসে গেছে খুব তাড়াতাড়ি। মানে আমি এর থেকে বেশি কিছু বলবো না, কারণ এগুলো রাষ্ট্রীয় গোপনীয়তার ব্যাপার। কিন্তু হ্যাপি দিওয়ালি তো হবেই, এই খবর কনফার্ম হয়ে গেছে, হ্যাপি দিওয়ালি। আজকাল আবার নতুন একটা ব্যাপার হয়েছে জানেন, এই যে আমি যে সাউথ ব্লক, নর্থ ব্লক এই সমস্ত খবরাখবর বলি, উচ্চারণ করে করে বলি, অনেকেই এখন শিখে গিয়েছেন, সাউথ ব্লক নর্থ ব্লক শিখে গিয়েছেন। যদিও তাদের আমি কখনো সাউথ ব্লক নর্থ ব্লক ঘুরতে দেখিনি। প্রধানমন্ত্রী সাউথ ব্লকে বসেন না নর্থ ব্লকে বসেন, সাউথ ব্লকে কে কে বসেন, নর্থ ব্লকে কে কে বসেন, সে খবর হয়তো তারা জানেন না। তারা এটাও জানেন না যে ওই এরিয়ায় ঢুকতে গেলে একটা বিশেষ পাস লাগে, কার্ড হয়। সেই কার্ডটার রং কি, এবং সেই কার্ডটার জন্য আপনি যখন পিআইবিতে অ্যাপ্লাই করবেন না, তখন আপনার বাপ 14 পুরুষ, তার 14 পুরুষের সমস্ত খবর নেওয়া হবে যে আপনার ট্র্যাক রেকর্ড কি আছে। যদি কোথাও দেখা যায় আপনার সম্পর্কে কোনো একটা ক্রিমিনাল এফআইআর হয়েছে,
বা অন্য কোনো মামলা হয়েছে যেটাতে আপনি দোষী সাব্যস্ত হয়েছেন, যদি মামলা হয়ে থাকে, মামলায় জিতে এসছেন, তাতে কোনো অসুবিধা নেই। তার মানে আপনি নিরপরাধ, আদালত আপনাকে নিরপরাধ ঘোষণা করেছে। মামলা তো হতেই পারে, কাগজে আমরা কাজ করেছি। আমার তো এখনো দুটো মামলা চলছে, দুটো ক্রিমিনাল কেস হয়েছিল, 5টা হচ্ছে আপনার মানহানির মামলা হয়েছিল। তা দুটো মানহানি মামলা এখনো চলছে, ক্রিমিনাল কেসগুলো সমস্ত হয়ে গিয়েছে, হেরে গিয়েছে। আর 3টে আপনার এও হেরে গেছে, মানহানির মামলাও হেরে গেছে। দুটো এখনো চলছে, মাঝে মাঝে আমাকে এখনো কোর্টে যেতে হয়। পাপ করেছি, তার শাস্তি তো পেতেই যাবে। সাংবাদিকতা করব, মামলা খাবো না, এ তো হয় না। কিন্তু আমাদের এখানে ধরে টপাটপ জেলে পুড়ে দেয় না, তাহলে আদালত ছিঁড়ে খেয়ে ফেলে দেবে একেবারে। তো হ্যাপি দিওয়ালির জন্য আপনারা একটুখানি অপেক্ষা করুন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপনারা যেটা বার্তাটা দেওয়ার, সেই বার্তাটা আমি দিয়ে দিলাম। আর এটাও জানবেন যে তুলসী গ্যাবার্ডের সঙ্গে তার যে কথাবার্তা হয়েছে, এবং তারপর তুলসী গ্যাবার্ডের যে মন্তব্য, সেই মন্তব্য কিন্তু অত্যন্ত অর্থবাহী। কারণ এর আগে যখন তুলসী গ্যাবার্ড মানে ভারতবর্ষে এসেছিলেন, তখন কিন্তু সেই খবর আমিই করেছিলাম যে তুলসী গ্যাবার্ডের সঙ্গে শেখ হাসিনার দেখা হয়েছে এবং মানে উপহার বিনিময় হয়েছে। এই খবর কিন্তু আমিই করেছিলাম। সেটা 1 বছর আগে হয়তো হবে। তখন আমার লাখ লাখ ভিউজ হতো। তো তারপরে তো এক বজ্জাত ওই আমাদের জামাত দিয়ে একটা এআই করে আমার নামে একটা ভুয়ো ভিডিও বানায়। তা আপনারা তো সব তো সময়ের সঙ্গে সঙ্গে গুজবের পেছনে ছোটেন। তরুণ ঘোষ সব গুজব ছড়াচ্ছে, আমার ঝাপাঝাপ করে সাবস্ক্রাইবার সব মাইনাস হতে লেগে গেল। তো বয়ে গেল, নইলে কবে আমার বেরিয়ে যেত। আমার পরে যারা স্টার্ট করে তাদের 2.5 লাখ প্রায় পৌঁছে গেল। তো যাই হোক, আমার চ্যানেল আর এগোয় না, আমি কাউকে সাবস্ক্রাইবও করতে বলি না। আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না, তাতে কি আসে যায়। আমি তো আর অর্থ কামানোর জন্য এখানে বসে আর আপনাদের ওই বাংলাদেশ সম্পর্কে বলার জন্য আমি আসিনি এখানে। বাংলাদেশ অর্থ কামানোর জন্য অনেক রাস্তা আছে। সে তো আমার পড়ানোর জায়গা রয়েছে, পড়াশোনার জায়গা রয়েছে, আমার এখনো সাংবাদিকতা লেখার জায়গা রয়েছে, সেখানে আমি নিয়মিত লিখি, সম্পাদকীয় লিখি। তো সেগুলো বাদ দিন। আপনাদের হ্যাপি দিওয়ালি খুব তাড়াতাড়ি হচ্ছে, সেটা সম্পর্কে নিশ্চিন্ত থাকুন। আর শেখ হাসিনা খুব তাড়াতাড়ি ঘরে ফিরছেন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তখন আবার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ধ্বনিতে আকাশ বাতাস আবার মুখরিত হবে, এই কামনা করে আমি আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমরা একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছি যে সারা বিশ্ব থেকে বিভিন্ন যে প্রবাসী বাঙালিরা রয়েছেন, তাদের মধ্যে একদম বেছে বেছে টাউট পাটপদদের বাংলাদেশে নিয়ে এসেছিলেন গত 15 মাসে এই অন্তর্বর্তীকালী সরকারের প্রধান ডক্টর ইউনূস। এদের মানে কার কথা ছেড়ে কার কথা বলি, কিন্তু আজকে যার কথা বলবো খুব ইন্টারেস্টিং। তিনি হলেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। ইনি আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কিন্তু তার চেয়েও তার বেশি পরিচয় বাংলাদেশে একজন বুদ্ধিজীবী হিসেবে, একজন কলাম লেখক হিসেবে, একজন আলোচক হিসেবে। এবং তিনি ঢাকা ইউনিভার্সিটিতে জার্নালিজম নিয়ে পড়েছিলেন। তিনি কখনোই আইনজীবী ছিলেন না কিংবা সংবিধান বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন না। কিন্তু আমরা মানে অবাক হয়ে লক্ষ্য করলাম যে বাংলাদেশে যে সংবিধান সংস্কার কমিটি করা হলো, তার চেয়ারপারসন করা হলো এই ডক্টর আলী রিয়াজকে। তার আগে ডক্টর শাহদিন মালিককে এই দায়িত্বটি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি পাশ কাটিয়ে গিয়েছেন। শাহদিন মালিক তিনি সংবিধান নিয়ে কাজ করেছেন, তিনি বিশেষজ্ঞ, তিনি একজন প্রবীণ আইনজীবী, কিন্তু তিনি একটা দুনফুন দিয়ে আর এই দায়িত্ব নেননি। এই দায়িত্ব গিয়ে পড়েছে যে সংবিধানের শ বোঝে না। তো সংবিধান কাটা ছাটার যেসব প্রস্তাব দিয়েছে সেটা নিয়ে না বলি, এর পাশাপাশি আমরা একটা ঐকমত্য কমিশন দেখেছিলাম, জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে বিএনপি, জামাত, এনসিপি, সাকি, এরকম আরো কিছু ছোটখাটো পার্টি নিয়ে দেখলাম যে একটা মানে দেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্বহীন এই কমিশনটাকে নাম দিলেন জাতীয় ঐকমত্য কমিশন। ঠিক আছে, সেটা চেয়ারপারসন বাই ডিফল্ট ডক্টর ইউনূস, ভাইস চেয়ারপারসন বা হোয়াট এভার সহসভাপতি যাই বলি না কেন, সেটা ছিল এই ডক্টর রিয়াজ। তিনি প্রায় 8 মাস ধরে এই বিভিন্ন পার্টির সাথে মিটিং করেছেন, এবং আমি খুব অবাক হয়ে গেছি যে আলী রিয়াজের মতো একটা টাউট বাটপারের ডাকে বিএনপির মতো একটা দল এবং বিএনপির সিনিয়র নেতারা
এবং আরো বেশ কিছু সিনিয়র নেতারা মানে এই যে কমিউনিস্ট পার্টিটারি যখনই দেখেছে একেবারে তু 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 অমনি তারা ছুটে চলে গেছে। তো যাই হোক, যে কথা বলছিলাম যে এই আলী রিয়াজ সম্পর্কে আবার অনেক কিছু শোনা যায়। 2018 সালের 19শে ডিসেম্বর একটা পত্রিকায় তার বিরুদ্ধে এই সেক্সুয়াল অ্যাবিউজের অভিযোগ এনেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রী। রাজশাহীতে তার কাছে গিয়ে এই আলী রিয়াজ ঝাঁপিয়ে পড়েছিল, এটা ডিটেলস আছে, আমি আর ডিটেলসে যাব না। এরপরে তিনি নাকি কিছুদিন ইংল্যান্ডে ছিলেন, সেখানেও বিবিসিতে কর্মরত একজন জনপ্রিয় আহ, তরুণী, এবং তিনি সংস্কৃতি কর্মীও, তার সাথেও তিনি পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন এবং সেই তরুণীকে তিনি অনেক আশা ভরসা দেন বিয়ে করবেন, কিন্তু আলটিমেটলি সেটা তিনি করেননি। তিনি ইউএস এর ভিসা পেয়ে নাকি ইউএসএ তে চলে গিয়েছিলেন। পরবর্তীতে শোনা যায় যে সেই তরুণী মানসিকভাবে এতটাই ভেঙে পড়েন এবং তিনি পরবর্তীতে মারা যান। তো আমেরিকায় গিয়ে তিনি যেটা করেছেন যে তিনি আমেরিকান ডিপ স্টেটের সাথে একটা সম্পর্ক গড়ে তোলেন এবং 2010 সাল থেকে বাংলাদেশে নিয়মিত তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারে কলাম লিখতেন এবং তার সব কলামের একটাই টার্গেট ছিল যে শেখ হাসিনা সরকারের সমালোচনা করা। তিনি চ্যানেল আইয়ের খুব পছন্দের একজন বুদ্ধিজীবী ছিলেন। চ্যানেল আই তাকে খুব প্রমোট করত। আর একজন খুব প্রমোট করত তাকে, তিনি হলো তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান, যার একটা এনজিও রয়েছে সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড স্টাডিজ এরকম কিছু একটা। এই সংস্থার নামে সোনার গায়ে এবং বিভিন্ন 5 স্টার হোটেলে বা খুব এক্সপেন্সিভ ভেন্যুতে সরকার বিরোধী সেমিনার করা হতো এবং এইসব সেমিনারে একটা প্রায় রেগুলার মুখ ছিল এই ডক্টর আলী রিয়াজ, তাকে আমেরিকা থেকে নিয়ে আসতেন। তো এই যে বাংলাদেশের এই যে রেজিম চেঞ্জ হলো আমেরিকান ব্যাক্ট, সেই রেজিম চেঞ্জের অন্যতম ভূমিকা রেখেছিল এই মার্কিন পুতুল, এই টাউট বাটপার এই ডক্টর আলী রিয়াজ। আজকে যখন তৃতীয় মাত্রা জিল্লুর রহমান খুব বড় বড় কথা বলেন, ডক্টর ইউনূসের সমালোচনা করেন, আবার দেখবেন কিন্তু সব কথার মধ্যে একটা লাইন বলে শেখ হাসিনা গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলছে, এটা জিল্লুর সময় পেলেই বলেন। তো এই জিল্লুর রহমান এখন ইউনূসের সাথে সমালোচনা করেন, কিন্তু ইউনূসকে বসানো এই রেজিম চেঞ্জের সব ষড়যন্ত্রের অন অফ দ্য কি প্লেয়ার্স ছিলেন। তো আলী রিয়াজকে প্রমোট করার জন্য যারা যারা দায়ী, জিল্লুর রহমান অন অফ দেম। প্রথম আলো ডেইলি স্টার তো তাদের চরিত্র জানেনি। হ্যাঁ, তো সেই আলী রিয়াজ অবশেষে জুলাই সনদের নামে একটা মানে এমন একটা জিনিস প্রডিউস করছেন যেটা এখন সেই ঐকমত্য কমিশনের বড় দলগুলোই মানছে না। বিএনপি মানতেছে না, মাহমুদুর রহমান মান্নাকে দেখলাম মানতেছে না, কমিউনিস্ট পার্টি মানতেছে না, এবং তার আগে এই ঐকমত্য কমিশনের জুলাই সনদ যে প্রডিউস করার আগেই এটা আবার ঘটা করে সই কালেক্ট করা হয়েছে। জুলাই সনদে স্বাক্ষর করেছেন কে কে? স্বাক্ষর করেছেন বিএনপি, স্বাক্ষর করেছেন জামাত, আবার এনসিপি। দেখেন মানে চালাকি করে তারা সই করেনি, কিন্তু এনসিপি, জামাত, ইউনূস এরা তো সব একই সূত্রে গাথা। বিএনপি কে পুরা বলদ বানায় ফেলছে আর কি। যখন সনদটা হাতে বসে বিএনপি দেখে যে এটা যারা বলছে, তারা যা বলছে, যে আলোচনা হয়েছে, নোট অফ ডিসেন্ট হয়েছে, এইসব কিছু নাই। খুবই মজার হলো যে এই জুলাই সনদ আপনি সই করছেন, সুতরাং এটা বাস্তবায়ন করতে হবে। আপনি যদি সংসদ নির্বাচনের পরে সংসদে যে এটা যদি বাস্তবায়ন না করা হয়, 270 দিন পরে নাকি এটা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে। পৃথিবীর কোন দেশে এটা শুনছেন? তো আজকে আলী রিয়াজকে নিয়ে এত কথা বলবার কারণ হলো যে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম ফেসবুকে একদম ছয়লাভ হয়ে গেছে যে একটা ছবি আসছে, বিজনেস ক্লাসে বসে আছে, আর একটা এয়ার রুটের ছবি দেওয়া যে আলী রিয়াজ গতকাল রাত 3টায় কাতার এয়ারলাইন্সে বাংলাদেশ ছেড়ে চলে গেছে। তো আই ওয়াজ কনভিন্সড, আমার শুধু একটু খটকা লেগেছে যে আমি জানি উনি 5ই নভেম্বর যাবে, কিন্তু উনি 3 তারিখে চলে গেলেন। ঘটনাটা কি? একটু ঢাকায় খোঁজ নিলাম যে তিনি এখনো দেশ ত্যাগ করেননি, এখনো পালিয়ে যাননি। গতকাল যমুনায় তার সম্মানার্থে, তার বিদায় উপলক্ষে একটি বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছে। সেখানে একটা ডিনারের আয়োজন করা হয়েছিল, সেখানে ডাস্টবিন শফিক সহ অনেকেই বক্তৃতা করেছিলেন এবং সেই বিদায় অনুষ্ঠানটি একেবারে মানে চোখের জলে ডুবে গিয়েছিল বলা যায়। মানে সেখানে সবাই কেঁদে এক ধরনের চোখের জলে এই আলী রিয়াজকে বিদায় দিয়েছে। মানে তিনি এতদিন ছিলেন, দেশের এত বড় একটা সর্বনাশ করলো, কিন্তু যমুনায় এই যাত্রাপালা কিন্তু কালকে মঞ্চস্থ হয়েছে এবং সেখানে মানে পুরা অনুষ্ঠানে এমন একটা বিদায়ের সুর বাজছিল যে মনে হচ্ছে যে পুরা ইউনূস সরকারি মনে হয় চলে যাচ্ছে, যেটা আমরা এখন শুনছি, ধারণা করছি। এবং সেখানে
এই তুলসী গ্যাবার্ড যে বাহরাইনে 31 অক্টোবর যে বক্তৃতাটা দিয়েছিলেন এবং আমেরিকার যে তার এই রেজিম চেঞ্জের কূটনীতি থেকে সরে এসেছে, এই প্রসঙ্গটি উঠেছিল এবং একজন বক্তা তিনি আলী রিয়াজ চলে যাবেন বলে কাঁদছিলেন। সেই ক্রন্দনরত অবস্থায় তিনি জিজ্ঞেস করছিলেন যে তুলসী গ্যাবার্ড এটা যে বললো, এইটার আমাদের উপরে কি ইম্প্যাক্ট হবে। এবং যেটা কালকে আমার সোর্স ওখানে ছিল এবং তারা বলছে যে অনেকের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে যে কখন চলে যেতে হয়, কখন পালাতে হয়। এবং কেউ কেউ বলেছেন যে আলী রিয়াজ ভাগ্যবান যে যে কোনো একটা পরিবর্তনের আগেই সে পালিয়ে যেতে পারছে। আজকে আলী রিয়াজের সম্মানার্থে আরেকটি ডিনার দিয়েছেন আরেক সংস্কার কমিশনের, তিনি আবার অন্য একটা কমিশনের চেয়ারম্যান, তিনিও মার্কিন নাগরিক এবং তাকে আপনারা সবাই চেনেন, ডিপ স্টেটের এই ষড়যন্ত্রের সাথে গভীরভাবে জড়িত ছিল। তার বাসায় আজকে এই আলী রিয়াজের ডিনার ইনভাইটেশন আছে। এইটা শেষে তিনি হয়তো আগামীকাল, আমি যেটা জানি যে 5 তারিখে লিভ করবে। যাই হোক, তিনি খুব দ্রুত পালিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন এবং তিনি প্রেস উইংকে বলেছেন তার প্রস্থানের ব্যাপারে যেন কোনো নিউজ না করা হয়। মানে এমন ভয় পাইছে। এর আগে তিনি মাসখানেক আগে যে জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূসের সাথে গেছিলেন, তখন নিউজ হয়েছিল, প্রেস উইং নিউজ করেছিল, এটা নিয়েও তিনি প্রেস উইং এর উপরে উষ্ণা প্রকাশ করেছেন। তিনি আসলে পালিয়ে যেতে চান, নীরবে গোপনে পালাতে চান, তিনি সংবাদ মাধ্যমে জানিয়ে যেতে চান না। এবং তিনি যাচ্ছেন, তিনি প্রথম দিকের একজন। আমি অবাক হব না যদি দেখি যে ইউনূস শিবিরে পালানোর হিড়িক বেড়ে গেছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই।